নমস্কার, নিউজ নাওয়ের পর্দা আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। লুধুয়া চা বাগানে ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে ইকো ট্যুরিজম প্রকল্প। দেওয়া হবে ৩ মাসের মধ্যে। রবিবার লুধুয়া চা পরিদর্শন করে জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পর্যটন দিগন্তে পা রাখতে চলেছে ত্রিপুরার দক্ষিণ জেলার সবুজ পাহাড় জঙ্গল ঘেরা সাবরুম মহকুমা। এই অন্যতম ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া স্থান লুধুয়া চা বাগানকে ঘিরেই তৈরি হচ্ছে সেই সম্ভাবনার ভিত। রবিবার শতবর্ষ প্রাচীর এই চা বাগান পরিদর্শনে এসে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। দার্জিলিং থেকে কোনো অংশে কম নয় এই চা বাগান। এখানে ৩২ কোটি টাকা ব্যয়ে ইকো ট্যুরিজমের জন্য তৈরি করা হচ্ছে ডিপিআর, জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। কি উদ্দেশ্যকে সামনে রেখে আজকে আপনার সাবরুম চা বাগানে লীলাগড় চা বাগানে আসা স্যার? আজকে আমরা দক্ষিণ জেলার সাবরুমের লুধুয়া টি এস্টেটে সবাই মিলিত হয়েছি। এখানে আমাদের প্রাক্তন বিধায়ক আছেন শঙ্কর রায় মহোদয়, ডাইরেক্টর ট্যুরিজম আছেন, এখানকার এডিএম, এসডিএম, বিডিও বা অন্যান্য যারা আমাদের দলের নেতৃত্বরা উপস্থিত রয়েছেন, অন্যান্য আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে এই লুধুয়া টি এস্টেটে ট্যুরিজম দপ্তরের তরফ থেকে আগামী দিনে আমরা ইকো ট্যুরিজমের উপর একটা বড় প্রজেক্ট করার পরিকল্পনা নিয়েছি। প্রায় ৩২ কোটি টাকার একটা ডিপিআর তৈরি হচ্ছে। আগামী দিনে সেটা আরও বৃদ্ধি পাবে। এখানে ইকো ট্যুরিজমের উপর সমস্ত ফ্যাসিলিটি আমরা যেন প্রোভাইড করতে পারি, কারণ আপনারা জানেন যে পর্যটন দপ্তরের তরফ থেকে সারা রাজ্যের বিভিন্ন অঞ্চলগুলোতে পর্যটনের ক্ষেত্রগুলোকে আরও সুন্দরভাবে কীভাবে বৃদ্ধি করা যায়, অত্যাধুনিক সুযোগ সুবিধা কীভাবে প্রদান করা যায় এবং বহির্রাজ্য থেকে কীভাবে আরও পর্যটকদেরকে আকৃষ্ট করে এই রাজ্যকে বাইরের জগতে শোকেস করা যায়, সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে আমরা কাজ করেছি। এবং আগামী ১.৫ থেকে ২ বছরের মধ্যে ত্রিপুরা পর্যটনকে আমরা একটা বিশেষ জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি, যাতে করে রাজ্যের বেকারদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পাবে এবং ত্রিপুরা রাজ্যেরও পর্যটনের মানচিত্রে একটা উল্লেখযোগ্য স্থানে আমরা নিয়ে যেতে পারবো। আগামী ৩ মাসের মধ্যে প্রকল্পের বরাত ডাকা হবে বলে জানিয়েছেন পর্যটন মন্ত্রী। থেকে ১.৫ মাসের মধ্যে এই প্রজেক্টের টেন্ডার ফ্লোট করব এবং আশা করছি আগামী মাস ৩ মধ্যে আমরা কাজ শুরু করতে পারব। খুবই মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই লুধুয়া টি এস্টেট আপনারা দেখতে পাচ্ছেন, যেটাকে যদি আমরা সঠিকভাবে তৈরি করতে পারি তবে দার্জিলিং থেকে কোনো অবস্থাতে কম নয়। তো স্বাভাবিকভাবেই ত্রিপুরা রাজ্যের মানুষ চাইছে যে রাজ্যের মধ্যে, রাজ্যের ভেতরেই এমন পর্যটন ক্ষেত্রগুলো গড়ে উঠুক যেখানে মানুষ তার বিনোদনের জন্যে উপস্থিত হতে পারবে এবং তারা এসে আমোদ প্রমোদে সেখানে তারা নিজেদেরকে ব্যস্ত রাখতে পারবে। তো সেই দিশায় আমরা কাজ করছি। আগামী ১.৫ থেকে ২ বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যের পর্যটন শিল্প আমরা বিশ্বের দরবারে স্থান করে নেব, এই আশা আমরা করছি। লুধুয়া চা বাগানে গড়ে তোলা হবে একটি পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র। থাকবে নৌকা বিহারের সুবিধাযুক্ত মনোরম জলাশয়, দর্শনীয় রুফ ব্রিজ, গাছের ছায়ায় গড়ে ওঠা গাজিবি ও বসার স্থান, শিশুদের খেলার জায়গা এবং প্রাকৃতিক পথ ধরে হাঁটার জন্য ট্রেল। পর্যটকদের জন্য থাকবে স্থানীয় হস্তশিল্প ও খাবারের সম্ভার। প্রকল্প বাস্তবায়ন হলে এই অঞ্চল শুধুমাত্র একটি সীমান্ত শহর হিসেবে নয়, বরং একটি আধুনিক প্রাকৃতিক পর্যটন কেন্দ্র হিসেবেও সারা দেশে পরিচিতি পাবে বলে আশাবাদী পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ এর গুলিতে মৃত্যু হল বাংলাদেশি চোরা কারবারের। ঘটনা উত্তর জেলা রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেবীপুর সীমান্তে। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে এক বাংলাদেশি চোরা কারবারি। উত্তর জেলার রাঙ্গাওয়াটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেবীপুর সীমান্ত এলাকার এই ঘটনা শনিবার মধ্যরাতে। নিহত ব্যক্তির নাম প্রদীপ দেব, যিনি বাংলাদেশের কুমিল্লা জেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। এদিন রাতে দেবীপুর সীমান্তে টহলদারি চালানোর সময় সীমান্তের কাছে কয়েকজনের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন বিএসএফ জওয়ানরা। এরপর সন্দেহভাজনদের থামতে এবং আত্মসমর্পণ করতে বলা হলে বিএসএফ জওয়ানদের উপর হামলার চেষ্টা করে তারা। তখন আত্মরক্ষার্থে গুলি চালায় বিএসএফ। এতে গুলিবিদ্ধ হয়ে পড়ে যান প্রদীপ দেব। ঘটনার পর পালিয়ে যায় বাকিরা।
পরে গুলিবিদ্ধ অবস্থায় প্রদীপ দেবকে উদ্ধার করে দ্রুত ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এই ঘটনার জেরে সীমান্ত এলাকায় চাঞ্চল্য ও সাময়িক উত্তেজনা ছড়ালেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে বিএসএফ। তবে যৌথভাবে বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন এবং বিএসএফ। সীমান্তে চোরাচালান রোধে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে বিএসএফ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাঙালির 12 মাসে 13 পার্বণের অংশ হল জামাই ষষ্ঠী। তবে টানা বৃষ্টি ও প্লাবন পরিস্থিতির জেরে ভেস্তে গেছে জামাই ষষ্ঠীর আনন্দ। এক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হয়েছেন ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা। রবিবার ছিল বাঙালি পরিবারের এক বিশেষ উৎসব জামাই ষষ্ঠী। প্রতি বছর এই দিনে রাজধানী আগরতলার বাজার ও মিষ্টির দোকানগুলোতে জমজমাট ভিড় লক্ষ্য করা গেলেও এই বছর চিত্র ছিল একেবারেই ভিন্ন। টানা বৃষ্টি ও প্লাবন পরিস্থিতির জেরে জামাই ষষ্ঠীর উৎসবে পড়েছে ভাটা। রাজধানীর নামী মিষ্টির দোকানগুলোতে গ্রাহকদের আনাগোনা ছিল না তেমনটা। প্রতি বছরের মতো এবছরও তারা জামাই ষষ্ঠী উপলক্ষে বিশেষ মিষ্টি প্রস্তুত করলেও তেমন বিক্রি হয়নি বলে জানিয়েছেন দোকানদাররা। প্রবল বৃষ্টির কারণে বহু মানুষই বাইরে বের হননি, ফলে মিষ্টির বিক্রি ঠেকেছে তলানিতে। কারণ এই বৃষ্টি আসলে 2-3 দিন ধরে বৃষ্টি, কালকা যদি বৃষ্টি হয়ে খবর সমস্ত বড় জল মাছ জল আইতে পারে না, মানে একদম খারাপ। অন্যবার তো তাদের সাহায্য করতে একদম আমরা হাতে মারা সব ধরনের মিষ্টি, সব ধরনের মিষ্টি মানে এই বৃষ্টির কারণে আপনার প্রচণ্ড প্রচণ্ড কাস্টমার সেরকম কাস্টমার একই চিত্র ধরা পড়েছে মাছ ও মাংসের বাজারেও। জামাই ষষ্ঠী উপলক্ষে বিশেষত মাছের বাজারে যে ভিড় দেখা যায় তা এবছর কার্যত দেখাই যায়নি। গত বছর যেখানে দিনে অন্তত কয়েক হাজার টাকার বিক্রি হতো, এবার তা আটকে গিয়েছে কয়েকশো টাকাতেই। বছরে এই দিনটির জন্য আমরা অনেক প্রস্তুতি নেই, কিন্তু এবার বৃষ্টির কারণে মানুষ বাজারমুখী হয়নি। জামাই ষষ্ঠীর মতো দিনে এমন বেচাকেনা না থাকলে ব্যবসা চালানোই কষ্টকর হয়ে যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। চলনের আশা ছিল একটু ঠান্ডা অবস্থায় ভালোই চললে, কিন্তু পরিস্থিতি আজকে বৃষ্টিতে হঠাৎ করে নেমে আসে, কালকেও বৃষ্টি, চারিদিক দিয়ে বন্যার কারণে সবাই তো আতঙ্কের ভিতরে আছে। এই জামাই ষষ্ঠী করবো, অনেকের বাড়ির তো জল উঠতে রয়েছে, অনেকের বাড়ির ভিতরে মালটালের ভিতরে মানে ঘরে মাল বাড়ি করতে পারতেছে না। সবাই ভিতরে জলে একটা আতঙ্ক হয়ে রয়েছে সব দিকে। আমরা তো ব্যবসা ভালোই লইলে, কিন্তু ব্যবসাটা একটু মন্দা, খুবই খারাপ। আমরা এই বয়ে বয়ে মাল অল্প বয়ে আনছি, দেশীয় কম তুলছি, ব্রয়লারও কম তুলছি। বন্যা ও দুর্যোগের কারণে স্বাভাবিক জনজীবন ব্যাহত হওয়ায় উৎসবের আনন্দেও তার প্রভাব পড়েছে বলে মনে করছেন অনেকেই। এই ক্ষেত্রে ক্ষতিপূরণ বা বিশেষ সহায়তা পাওয়ার দাবিও সরকারের কাছে তুলেছেন ব্যবসায়ীরা। ত্রিপুরার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টির কারণে প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে এবং বহু মানুষ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। এই প্রাকৃতিক দুর্যোগের সাধারণ মানুষ যেমন বিপাকে পড়েছেন, তেমনি প্রভাবিত ক্ষুদ্র ও মাঝারি অংশের ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উদয়পুর ব্রহ্মাবাড়ি এলাকায় জাতীয় সড়ক অবরোধ করল সিএনজি বহনকারী ও অটো চালকরা। জাতীয় সড়কের উপরে সিএনজি বহনকারী গাড়ি রেখে দেওয়ার অভিযোগে উদয়পুর ট্রাফিক ইউনিট থেকে গাড়ির চাকাতে লক লাগিয়ে দেওয়া হয়। ওই সময় পুলিশের কোনো এক উচ্চপদস্থ আধিকারিক যাচ্ছিলেন জাতীয় সড়কের উপর দিয়ে। ট্রাফিক জ্যাম করে রাখার অভিযোগে সিএনজি বহনকারী ওই গাড়িতে লক লাগিয়ে দেয় উদয়পুর ট্রাফিক ইউনিটের ডিএসপি মৃণাল কান্তি দাস। সাথে সিএনজি বহনকারী গাড়ি চালককে গালিগালাজ করেন অকথ্য ভাষায়। প্রতিবাদে উদয়পুর মহকুমার সমস্ত সিএনজি স্টেশনে গ্যাস বিতরণ বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে অটো চালক এবং ছোট গাড়ি চালকেরা মিলে ব্রহ্মাবাড়ি এলাকায় অবরোধ করেন জাতীয় সড়ক। পরবর্তী সময়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ডিউটিগত স্টাফ ছিল, ওনার সঙ্গে একটা ট্রাক ড্রাইভার একটা বিএবি কার্কেট যাচ্ছিল, বিএবি কার্কেটের সঙ্গে পরিচয় হয়ে যেত। তো পরে আমরা নিজের কথা বলে একটা সলিউশন। পুলিশের কোন আধিকারিক নাকি চালকদেরকে মা বাবা তুলে গালি দিয়েছে? এটা আমরা দেখি,
স্যার আপনাদের পুলিশ দপ্তরের উদয়পুর আরকিপুর থানার একজন পুলিশ অফিসার, তার পেছনে একজন টিএসআর ছিল বিনা হেমলেটে, এই বিষয়টা কি বলবেন? অন ক্যামেরা সেটা এটা এখনো আমার নজরে আসেনি, থাকলে আমরা এটা অ্যাকশন নেব। যে যা ট্রাফিক রুলস আছে সেই ট্রাফিক রুলস অনুযায়ী আমরা অ্যাকশন। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।